না, যে কোনো পরীক্ষায় আজকাল মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি থেকে কিন্তু প্রচুর নাম্বার অফ সংখ্যায় কিন্তু প্রশ্ন এসে থাকে। তো আজকের আমরা বেসিক কিছু মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির কোশ্চেন নিয়ে আলোচনা করব এমসিকিউ আকারে উইথ এক্সপ্লেনেশন। তো চলো শুরু করা যাক। ১ নম্বর কোশ্চেন কি আছে? দ্য ব্যাটেল অফ পলাশি ওয়াজ ফট ইন। ব্যাটেল অফ পলাশির যুদ্ধটা অ্যাকচুয়ালি কবে হয়েছিল? দেখো, ইজি অ্যান্সার করা যায়, বাট এর এক্সপ্লেনেশনগুলোও জানতে হবে, কারণ অন্যান্য রিলেটেড কোশ্চেন এলে যেন ভুল না হয়। তো ১৭৫৭ খ্রিস্টাব্দে ২৩শে জুন বাংলায় নদিয়া জেলার পলাশী প্রান্তরে এই যুদ্ধ সংগঠিত হয়। একদিকে ছিলেন বাংলার নবাব সিরাজদৌল্লা, অন্যদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি লর্ড রবার্ট ক্লাইভ। তাহলে কার কার সঙ্গে হলো? বাংলার নবাব সিরাজদৌল্লার সঙ্গে রবার্ট ক্লাইভের। শুরুটা হলো কোথায়? নদিয়া জেলার পলাশী প্রান্তরে। সালটা কত? ১৭৫৭, ২৩শে জুন। ঠিক এইভাবে আমরা পুরোটা কমপ্লিট করব। তো এই যুদ্ধে কি হলো দেখো, সিরাজদৌল্লা সেনাপতি মির্জাফর, জগৎ শেঠ, রায়দুর্লভ প্রমুখ বিশ্বাসঘাতকতা করেন। ফলে যুদ্ধ কার্যত না লড়েই সিরাজদৌল্লার পরাজয় ঘটে। তাহলে এই যুদ্ধে কার কি হলো? সিরাজদৌল্লার সঙ্গে রবার্ট ক্লাইভের যুদ্ধ হচ্ছিল, যেখানে সিরাজদৌল্লার পরাজয় ঘটে গেল। তো এই যুদ্ধের ফলেই বাংলায় কোম্পানির রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠিত হলো। দেখো, এই যুদ্ধের ফলে কি হলো? বাংলায় কোম্পানির রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠিত হলো এবং এটি ভারতে ব্রিটিশ শাসনের সূচনা হিসেবে বিবেচিত। ভারতে যদি বলে ব্রিটিশ শাসনের সূচনা কোন সময় থেকে হয়েছে, তো পলাশির যুদ্ধের ঠিক পরেই। এটাও মনে রাখার বিষয় যে সিরাজদৌল্লার সেনাপতি ছিলেন মির্জাফর, জগৎ শেঠ আর দুর্লভ রায়। এরা কিন্তু বিশ্বাসঘাতকতা করেছিল। তো দ্য ব্যাটেল অফ পলাশি ওয়াজ ফট ইন কত সালে? ১৭৫৭ সালে। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2 কি বলছে? হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ ব্রহ্ম সমাজ? ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? তো আবার সেই এক্সপ্লেনেশনটা দেখে নাও। রাজা রামমোহন রায় ১৮২৮ সালে কলকাতায় ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। সালটা কত? ১৮২৮। এর মূল উদ্দেশ্য ছিল কি? সতীদাহ প্রথার বিরোধিতা, মূর্তি পূজার সমালোচনা, একেশ্বরবাদ প্রচার এবং নারী শিক্ষা ও সামাজিক সংস্কার। ৪টে মেন এর ফোকাস এরিয়া ছিল। এই আন্দোলন আধুনিক ভারতের সমাজ সংস্কার আন্দোলনের সূচনা করে। কি করে? সমাজ সংস্কার আন্দোলনের সূচনা করে এবং পাশ্চাত্য শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুটো এর মেন উদ্দেশ্য ছিল। তো এখানে আমার কোশ্চেনটা কি বলেছে? হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ ব্রহ্ম সমাজ? তাহলে ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? রাজা রামমোহন রায়। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। সালটাও কিন্তু আসে ১৮২৮। কোথায়? কলকাতায়। সবগুলোই মনে রাখতে হবে। কোশ্চেন নাম্বার ৩ কি বলছে? দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট ওয়াজ ইন্ট্রোডিউসড বাই। পার্মানেন্ট সেটেলমেন্ট এটা কে ইন্ট্রোডিউস করেছিল? তো ১৭৯৩ সালে 1793 গভর্নর জেনারেল তখন কে? লর্ড কর্নওয়ালিস বাংলায় স্থায়ী বন্দোবস্ত চালু করেন। তো এই ব্যবস্থায় কি হয়েছে? জমিদারদের জমির স্থায়ী মালিকানা দেওয়া হয়। জমিদাররা সরকারকে নির্দিষ্ট হারে খাজনা দিত। কৃষকরা জমিদারদের অধীনস্থ হয়ে পড়ে। এর ফলে জমিদার শ্রেণী শক্তিশালী হয়, কিন্তু কৃষকদের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে ওঠে। তাহলে এই যদি পার্মানেন্ট সেটেলমেন্ট ওয়াজ ইন্ট্রোডিউসড বাই বলেছে, কার দ্বারা ইন্ট্রোডিউসড হয়েছিল? তাহলে কার দ্বারা? লর্ড কর্নওয়ালিসের দ্বারা। সালটা কত? ১৭৯৩। এখানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4 কি বলছে? দ্য রিভল্ট অফ ১৮৫৭ বিগ্যান ফ্রম। ১৮৫৭ বিদ্রোহ কোথা থেকে অ্যাকচুয়ালি শুরু হয়েছিল? তো ১৮৫৭ সালের ১০ই মে উত্তরপ্রদেশের মিরাট শহরে ব্রিটিশ সেনাবাহিনী ভারতীয় সিপাহী বিদ্রোহ শুরু করে। কোথায় শুরু হয়েছিল? মিরাট শহরে, উত্তরপ্রদেশের মিরাট শহরে। সালটা কত? ১৮৫৭। তারিখটা কত? ১০ই মে। তো এর প্রধান কারণ কি ছিল? এনফিল্ড রাইফেলের কার্তুজে গরু ও শূকরের চর্বি ব্যবহারের গুজব, ধর্মীয় অনুভূতিতে আঘাত, ব্রিটিশ শাসনের শোষণমূলক নীতি। এরপর বিদ্রোহীরা দিল্লিতে গিয়ে বাহাদুর শাহ জাফরকে ভারতের সম্রাট ঘোষণা করে। ঠিক এই রিভল্টের পরেই কি হয়েছিল না, দিল্লিতে গিয়ে বিদ্রোহীরা কি করেছিল? বাহাদুর শাহ জাফরকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করেছিল। তো মেন মনে রাখতে হবে ১৮৫৭ সাল ১০ই মে উত্তরপ্রদেশের মিরাট। তো রিভল্ট অফ ১৮৫৭ কোথা থেকে শুরু হয়েছিল? মিরাট শহরে।
কোশ্চেন নাম্বার 5 কি বলছে, হু লেড দ্য রিভল্ট অফ 1857 ইন ঝাঁসি? ঝাঁসিতে যে বিদ্রোহটা হয়েছিল তার মেন লিডিং পজিশনে কে ছিল? তো লর্ড ডালহৌসির ডক্ট্রিন অফ লেফটস নীতির ফলে ঝাঁসি রাজ্য ব্রিটিশদের অধীন করা হয়। ঝাঁসি রাজ্যটাকে ব্রিটিশদের অধীনে চলে গিয়েছিল কিসের ফলে? ডক্ট্রিন অফ লেফটসের ফলে। তো এর প্রতিবাদে ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ 1857 সালের বিদ্রোহ নেতৃত্ব দেন। কে নেতৃত্ব দিয়েছিল? লক্ষ্মীবাঈ। সালটা কত? 1857। তিনি অসম সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন এবং গালিওয়ারের যুদ্ধে শহীদ হন। তিনি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের এক অমর নারী বীর। তাহলে 1857 সালে ঝাঁসিতে এই নেতৃত্বটা কে দিয়েছিল? ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6 কি বলছে, দ্য ডক্ট্রিন অফ লেফটস ওয়াজ ইন্ট্রোডিউসড বাই? ডক্ট্রিন অফ লেফটস কে ইন্ট্রোডিউস করেছিল? এই নীতি অনুযায়ী কোনো দেশীয় রাজ্যের শাসক যদি দত্তক পুত্র গ্রহণ করতেন তবে ব্রিটিশ সরকার তাকে বৈধ উত্তরাধিকারী হিসাবে স্বীকৃতি দিত না। কেউ সেই সময় সেই পিরিয়ডে কাউকে যদি দত্তক পুত্র হিসাবে গ্রহণ করত, কিন্তু ব্রিটিশ সরকার সেটাকে বৈধ হিসাবে ট্রিট করতো না। ফলে যেসব রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত, ফলে সেসব রাজ্য কী হতো? ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যেত। যেহেতু উত্তরাধিকার অ্যাপ্লিকেবল হচ্ছে না, সেক্ষেত্রে সেটা অ্যাকোয়ার করে নিত ব্রিটিশরা। এই নীতির ফলে কী হতো? সাতারা, নাগপুর, ঝাঁসি প্রভৃতি রাজ্য ব্রিটিশদের অধীনে চলে যায় এবং 1857 সালের বিদ্রোহে এই নীতি বড় ভূমিকা পালন করে। তাহলে শুধু ডক্ট্রিন অফ লেফটস জিনিসটা কি বোঝো? সেটা হচ্ছে কোনো উত্তরাধিকার থাকবে না, যার ফলে কি হবে না, তা সে মারা যাওয়ার পরেই সেই পুরো এরিয়াটাকে ব্রিটিশরা কবজা করে নেবে। এবং এই নীতির ফলেই কিন্তু সাতারা, নাগপুর, ঝাঁসি এই সমস্ত রাজ্যগুলো ব্রিটিশদের অধীনে চলে গিয়েছিল। যেই কারণের জন্যই 1857 সালের বিদ্রোহে এই নীতি বড় ভূমিকাটা পালন করেছিল। ডক্ট্রিন অফ লেফটস ওয়াজ ইন্ট্রোডিউসড বাই লর্ড ডালহৌসি। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7 কি বলছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ফাউন্ডেড ইন? ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1885 সালে অবসরপ্রাপ্ত ব্রিটিশ আধিকারিক এ ও হিউম ভারতীয় নেতাদের সহযোগিতায় ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন। প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? বোম্বেতে। প্রথম দিকে কংগ্রেস ছিল একটি মধ্যপন্থী সংগঠন যা পরবর্তীকালে ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রধান নেতৃত্বে পরিণত হয়। এখান থেকে 2-3টে কোশ্চেন কিন্তু আসে। 1 নম্বর হচ্ছে, ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সালে। কার সেই সময় ভারতীয় নেতা মানে ব্রিটিশ আধিকারিক কে ছিল? এ ও হিউম, যার সহযোগিতায় এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। এবং প্রথম অধিবেশন, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? বোম্বেতে। প্রতিটা কোশ্চেন মনে রাখতে হবে। তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ফাউন্ডেড ইন কবে? অপশন এ হচ্ছে 1885 সাল। কোশ্চেন নাম্বার 8 বলছে, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? জাতীয় কংগ্রেসের প্রথম প্রেসিডেন্টের বা সভাপতির নাম কি? 1885 সালে বোম্বেতে অনুষ্ঠিত প্রথম কংগ্রেস অধিবেশনে উমেশচন্দ্র ব্যানার্জি সভাপতি নির্বাচিত হন। তিনি ছিলেন একজন খ্যাতনামা আইনজীবী এবং জাতীয় আন্দোলনের প্রাথমিক পর্যায়ের অন্যতম নেতা। তাহলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হলো কোথায়? মনে আছে? 1885 সালে তার ফার্স্ট অধিবেশন কোথায় বসেছিল? বোম্বেতে। এবং সেই অধিবেশনের সভাপতিত্ব কে করেছিল? উমেশচন্দ্র ব্যানার্জি, ব্যানার্জি এর সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9 কি বলছে, দ্য পার্টিশন অফ বেঙ্গল 1905 ওয়াজ ডান বাই? পার্টিশন অফ বেঙ্গল কার দ্বারাই হয়েছিল? তো তারিখটা দেখো পার্টিশন অফ বেঙ্গলের, 16ই অক্টোবর 1905। অপশানে কিন্তু পরীক্ষার সময় ডেটটাও আসতে পারে। কার্যকর করেন ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড কার্জন। সেই সময় যখন পার্টিশন অফ বেঙ্গল হয় তখন ভারতের ভাইসরয় কে ছিল? লর্ড কার্জন। উদ্দেশ্য কী ছিল ব্রিটিশদের মতে? প্রশাসনিক সুবিধার জন্য বাংলা প্রদেশকে ভাগ করা। প্রকৃত উদ্দেশ্য কী ছিল? আসল উদ্দেশ্যটা কী? সেটা হচ্ছে বাঙালিদের ঐক্য ভেঙে ডিভাইড অ্যান্ড রুল নীতি কার্যকর করা। মেন উদ্দেশ্য কিন্তু ছিল এই ডিভাইড অ্যান্ড রুলকে ইমপ্লিকেশন করা ওখানে। কিন্তু ব্রিটিশরা যেটা বলতে চেয়েছিল সেটা হচ্ছে প্রশাসনিক সুবিধার জন্য বাংলাকে তারা ভাগ করছে। বাট এই পার্টিশন অফ বেঙ্গল রদ হয় কবে? 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়েছিল। তো বঙ্গভঙ্গ তাহলে কার আমলেই যখন বঙ্গভঙ্গটা হয় তখন ভারতের ভাইসরয় কে ছিল? লর্ড কার্জন।
অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10 কি বলছে? দ্য স্বদেশী মুভমেন্ট ওয়াজ লঞ্চড এগেনস্ট। স্বদেশী মুভমেন্টটা লঞ্চ করা হয়েছিল কিসের প্রতিবাদে? তো স্বদেশী মুভমেন্ট শুরু হয়েছে 1905 সাল। প্রেক্ষাপট কী হচ্ছে? বঙ্গভঙ্গ 1905-এর প্রতিবাদে। বঙ্গভঙ্গ যেটা হলো 1905 সালে ঘোষণা করা হলো, তার প্রতিবাদে মেনলি স্বদেশী মুভমেন্ট শুরু হয়। মূল লক্ষ্য কী ছিল? ব্রিটিশ পণ্য বর্জন, দেশীয় পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং জাতীয় চেতনা জাগ্রত করা। তিনটে হচ্ছে মেন উদ্দেশ্য। নেতৃত্ব কারা দিয়েছিল? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর আবার এটা রাখি বন্ধন কর্মসূচির মধ্যে দিয়ে স্বদেশী মুভমেন্টটা চালু করেছিল। তো স্বদেশী মুভমেন্ট কিসের এগেনস্টে লঞ্চ করা হয়েছিল? পার্টিশন অফ বেঙ্গলের প্রতিবাদে, বঙ্গভঙ্গের প্রতিবাদে। কোশ্চেন নাম্বার 11 কি বলছে? দ্য হোম রুল মুভমেন্ট ওয়াজ স্টার্টেড বাই। হোম রুল মুভমেন্টটা কারা শুরু করেছিল? শুরু হয়েছিল 1916 সালে। মূল লক্ষ্য কী ছিল? ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত থেকে ভারতের স্বশাসন বা সেলফ গভর্নমেন্ট অর্জন। প্রেরণা কোথা থেকে এসেছিল? আয়ারল্যান্ডের হোম রুল আন্দোলন থেকে। প্রতিষ্ঠাতা কারা কারা ছিল? বালগঙ্গাধর তিলক বেলগাঁও ও মহারাষ্ট্র অঞ্চলে, এবং অ্যানিবেশন হচ্ছে মাদ্রাজ আর দক্ষিণ ভারতে। দুটো ইম্পর্টেন্ট মনে রাখতে হবে এইটাই, যে অ্যানিবেশান্ত এবং বালগঙ্গাধর তিলক তো হোম রুলের নেতৃত্ব দিয়েছিল বুঝলাম, বাট জায়গা দুটো মনে রাখতে হবে। বালগঙ্গাধর তিলক হচ্ছে বেলগাঁও আর মহারাষ্ট্র অঞ্চলের জন্য, আর অ্যানিবেশন হচ্ছে মাদ্রাজ আর দক্ষিণ ভারতে। গুরুত্ব ফলাফল কী আছে? ভারতের স্বাধীনতা আন্দোলনের নতুন গতি সঞ্চার হয়, কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে সমন্বয় বৃদ্ধি ঘটে, এবং 1917 সালে ব্রিটিশ সরকার প্রথমবার ভারতের স্বশাসনের লক্ষ্য স্বীকার করে। 1917 সালে প্রথম ব্রিটিশ সরকার বুঝতে পারে যে ভারতে কিছু একটা স্বশাসনের নীতি আসছে। তো এখানে অপশানে কি আছে? দ্য হোম রুল মুভমেন্ট ওয়াজ স্টার্টেড বাই অপশান বি, তিলক অ্যান্ড অ্যানিবেশান্ত। নাম্বার 12 কি হচ্ছে? জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার টুক প্লেস। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটা কবে ঘটেছিল? তারিখটা হচ্ছে 13ই এপ্রিল 1919। মনে রাখতে হবে 13ই এপ্রিলটাও। স্থান কোথায় ছিল? জালিয়ানওয়ালাবাগ, অমৃতসর, পাঞ্জাব। আর জালিয়ানওয়ালাবাগ এক্স্যাক্টলি লোকেশনটা হচ্ছে পাঞ্জাবের অমৃতসরে। নেতৃত্ব কারা দিয়েছিল? ব্রিটিশ সেনা কর্মকর্তা জেনারেল ডায়ার। জেনারেল ডায়ারের নেতৃত্বে কিন্তু এই ম্যাসাকারটা ঘটেছিল, পরীক্ষায় আসে। রাওলাট আইনের প্রতিবাদে, কিসের প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগ হয়েছিল? রাওলাট আইনের প্রতিবাদে হাজার হাজার মানুষ শান্তিপূর্ণ সভায় অংশ নেয়। কোনো সতর্কতা না দিয়েই জেনারেল ডায়ার জনতার ওপর গুলি চালানোর নির্দেশ দেন। চারিদিক ঘেরা মাঠে মানুষ পালাতে না পেরে বহু মানুষ প্রাণ হারায়। কি নির্বিকারভাবে গুলি চালিয়েছিল ভাবো, যে অত মানুষ, হাজার হাজার মানুষ মারা গিয়েছিল। তো এটা কিসের প্রতিবাদ চলছিল? রাওলাট আইনের প্রতিবাদ করছিল তারা সব। কে গুলি চালাতে বলেছিল? ডায়ার। সালটা কবে? 1919। ডেটটা কবে? 13ই এপ্রিল। এইভাবে মনে রাখতে হবে। এবং জালিয়ানওয়ালাবাগ লোকেশনটা কোথায়? অমৃতসর, পাঞ্জাব। কবে ঘটেছিল? 1919 সালে। কোশ্চেন নাম্বার 13 কি বলছে? দ্য নন কোঅপারেশন মুভমেন্ট ওয়াজ উইথড্রন ডিউ টু। নন কোঅপারেশন মুভমেন্টটা কেন উইথড্র করা হয়েছিল? অ্যাকচুয়ালি শুরু হয়েছিল কবে? 1920 সাল। নেতৃত্ব কে দিচ্ছিল? মহাত্মা গান্ধী। প্রেক্ষাপট কী ছিল? জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার বা জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড 1919 যেটা, বা রাওলাট আইন, খিলাফত প্রশ্ন, সবগুলোই কিন্তু এই প্রেক্ষাপটে ইনক্লুডেড। পরিণতিটা কী হয়েছিল? চৌরিচৌরা ঘটনা যেটা ঘটেছিল কবে? চৌরিচৌরা ঘটনা 1922 সালের পর গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করেন। তাহলে নন কোঅপারেশন মুভমেন্ট উইথড্র হয়েছিল কিসের জন্য? সেটা হচ্ছে চৌরিচৌরা ঘটনা 1922-এর পর গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন। তবুও এটি জনগণকে জাতীয় আন্দোলন সক্রিয়ভাবে যুক্ত করে রেখেছিল। তাহলে চৌরিচৌরা ইনসিডেন্টের জন্য নন কোঅপারেশন মুভমেন্টটা উইথড্র হয়ে গিয়েছিল। কোশ্চেন 14 কি বলছে? দ্য ডান্ডি মার্চ ওয়াজ রিলেটেড টু। ডান্ডি মার্চ কিসের সঙ্গে যুক্ত? ডান্ডি মার্চ শুরু হয়েছিল কবে? 12ই মার্চ 1930। শেষ হয়েছিল কবে? 16ই এপ্রিল 1930। দুটো ডেট ধরেও আছে যে ডান্ডি মার্চ শেষ হয়েছিল কবে আর শুরু হয়েছিল কবে। শেষটা হয়েছে 6ই এপ্রিল, শুরুটা হয়েছিল 12ই মার্চ। নেতৃত্ব কে দিচ্ছিল? মহাত্মা গান্ধী। স্থান কোথায় ছিল? সবরমতী আশ্রম, আহমেদাবাদ থেকে ডান্ডি, যেটা গুজরাটে। দুটোই গুজরাটে, সবরমতী আশ্রমটা হচ্ছে আহমেদাবাদ থেকে গুজরাট। দূরত্ব কত ছিল? 390 কিমি। যে লেভেলের কোশ্চেন আজকাল আসছে, এরম টাইপেরও কোশ্চেন আসতে পারে যে ডান্ডি মার্চে টোটাল ডিস্ট্যান্সটা কত ছিল? 390 কিলোমিটার। উদ্দেশ্য কি? ব্রিটিশ সরকারের লবণ আইন ভঙ্গ করা,
আর অন্যায় করের বিরুদ্ধে অহিংসা প্রতিবাদ, দুটো হচ্ছে লক্ষ্য ছিল। ঘটনা কি ঘটেছিল? গান্ধীজি ও তার ৭৮ জন অনুসারী পদযাত্রা করেছিল। গান্ধীজির সঙ্গে আরও কারা ছিল? ৭৮ জন তার অনুগামী বা অনুসারী। ডান্ডিতে পৌঁছে সমুদ্রের লবণ তুলে আইন ভঙ্গ করা হয়। এটা ভঙ্গ কিভাবে করা হয়েছিল? ডান্ডিতে পৌঁছানোর পর সমুদ্রের লবণ তুলে আইন ভঙ্গ করা হয়। গুরুত্ব ও ফলাফল: নাগরিক অবাধ্যতা আন্দোলনের সূচনা, সারা দেশে লবণ আইন ভঙ্গ এবং গণ আন্দোলন ছড়িয়ে পড়ে, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করে। তাহলে ডান্ডি মার্চ ওয়াজ রিলেটেড টু কিসের সঙ্গে? সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্ট, এটার সঙ্গে যুক্ত। কোশ্চেন নাম্বার 15 কি বলছে? কুইট ইন্ডিয়া মুভমেন্ট ওয়াজ লঞ্চড ইন। কুইট ইন্ডিয়া মুভমেন্ট কবে সূচনা হয়েছিল? সূচনা হয়েছিল কবে? 8ই আগস্ট 1942। নেতৃত্ব কে দিয়েছিল? মহাত্মা গান্ধী। প্রস্তাব কি ছিল? বোম্বে কংগ্রেস অধিবেশনে এই প্রস্তাবটা গৃহীত হয়েছিল। কুইট ইন্ডিয়া মুভমেন্টের প্রস্তাব গৃহীত হয়েছিল কংগ্রেসের কোন অধিবেশনে? বোম্বে অধিবেশনে। স্লোগান কি ছিল? ডু অর ডাই। ডু অর ডাই এই স্লোগান কোথা থেকে এসেছিল? সেটা হচ্ছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট লঞ্চ হওয়ার পরেই। উদ্দেশ্য কী ছিল? অবিলম্বে ব্রিটিশ শাসনের অবসান এবং ভারতের পূর্ণ স্বাধীনতা অর্জন। ফলাফল ও গুরুত্ব: ব্রিটিশ সরকার কঠোর দমননীতি গ্রহণ করে, যদিও আন্দোলনে তাৎক্ষণিক সফল হয়নি। এটি ব্রিটিশদের বুঝিয়ে দেয় যে ভারতে শাসন চালানো আর সম্ভব নয়। তাহলে প্রথম ব্রিটিশরা বুঝতে পেরেছিল যে ভারতবর্ষে আর শাসন চালানো সম্ভব নয়। কোন মুভমেন্টের লঞ্চের ফলে? সেটা হচ্ছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট। তো কুইট ইন্ডিয়া মুভমেন্ট was launched in the year 1942. তো দ্যাটস ইট আজকের